তো আমি ব্রাজিলকে সেমিফাইনালিস্ট হিসেবে দেখি। আর্জেন্টিনা টিম তো হচ্ছে মেসির জন্য 2022 বিশ্বকাপ খেলেছিল, ব্রাজিল কেন নয়? এই যে ব্রাজিল আর্জেন্টিনা দিয়েই বিশ্বকাপের এই ফেজটা উঠে গেছে। ইনফ্যাক্ট সবাই নেইমারকে অন্তত ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তারা দেখতে চেয়েছে। দেখবেন প্রত্যেক ম্যাচের আগে ওয়ান লাস্ট ডান্স সেই লাইনটা বলতে হবে এই তিনজনের ম্যাচ। দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বকাপটা আসলে শুরু হয়েছে গতকালকের পর থেকে, গতকাল রাতের পর থেকে। সোশ্যাল মিডিয়া আমি এতদিন আসলে খুব বেশি মানুষজনের বিশ্বকাপ নিয়ে কথাবার্তা, লেখালেখি, পোস্ট বা ব্যান্টারিং এসব আসলে দেখি নাই। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. সেটার পরিমাণটা খুবই কম ছিল। হয়তো নির্দিষ্ট কিছু ফুটবল গ্রুপ বা নির্দিষ্ট কিছু ফুটবল পেজ সেখানে ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে আমার মনে হয় বিশ্বকাপের উন্মাদনাটা ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা হলো সেটার মধ্যে দিয়ে শুরু হলো। স্কোয়াড ঘোষণার আগেই তো ছিল নেইমার থাকতে পারবে কি পারবে না। আমরা দেখলাম আপনার যখন সোশ্যাল মিডিয়ায় সেই লাইভটা দেখানো হচ্ছিল, আপনি মনে করে দেখেন যে লাইভ চ্যাটের যে পাশে অপশন আছে সেখানে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের পতাকা, বাংলাদেশি মানুষজনের কমেন্টস। সো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে ছিল। তখনই বুঝে গেছি না, এই যে ব্রাজিল আর্জেন্টিনা দিয়েই বিশ্বকাপের এই ফেজটা উঠে গেছে। ইনফ্যাক্ট যখন আপনার দেখবেন আর্জেন্টিনা তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে, সেটা নিয়েও দেখবেন হচ্ছে মানুষজনের প্রচুর আগ্রহ রয়েছে। তো নেইমারের নামটা যখন ঘোষণা হলো, মানে অ্যাজ এ নর্মাল ফুটবল ফ্যান হিসেবে না, মানুষজন ওই মেসি, নেইমার এবং একই সাথে রোনালদো, এই তিনজনকে যদি শেষবারের মতো একটা টুর্নামেন্টে দেখতে পারে, ওই ইচ্ছাটা আসলে সবার থাকে। সেই ইচ্ছাটা পূরণ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট রাউন্ড আপের ম্যাচ আপগুলোতে এমন হচ্ছে যে আর্জেন্টিনা পর্তুগাল হয়তো বা কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে যদি তারা তাদের পাত থেকে যদি উঠে যায়। তো এইটা একটা বাড়তি পাওয়া বলবো, যে ওয়ান লাস্ট যদি ড্যান্স যদি বলা হয় তাহলে তিনজনকে নিয়ে এটাই আলটিমেটলি লাস্ট ওয়ান লাস্ট ড্যান্স। যখন আঞ্চলিকতে যখন নামটা প্রকাশ করে তখনই আসলে পুরো পরিবেশটা একদম চেঞ্জ হয়ে যায়। তখন তিনিই চুপ থাকেন, আর বাদ বাকিটা মনে হয় যে ওইখানকার যে 700 সাংবাদিক বা আরও যারা যারা আছেন সব মিলে এই পরিবেশটা আসলে কেমন লেগেছে? আমি খুবই অবাক হয়েছিলাম আপনার যখন দেখলাম একটা টিমের প্রেস কনফারেন্সে সেটার জন্য হচ্ছে 700 প্লাস সাংবাদিকের উপস্থিতি এক্সপেক্ট করা হচ্ছে। এবং এটা তো পুরোপুরি দেখেন স্কোয়াড ঘোষণাটা কিন্তু এটা শুধু একটা প্রেস কনফারেন্সের মতো করে ঘোষণা করে দিলাম এমন না, মানে এটাকে তার একটা প্রোগ্রাম হিসেবে বা একটা ফেস্টিভ্যালের মধ্যেই, ব্রাজিল এমনিতেই ফেস্টিভ্যালের নগরী, ব্রাজিলের মানুষজন খুব উৎসব প্রিয় হয় তারা, তো এটাকে তারা একটা ইভেন্টই আলটিমেটলি বানিয়ে ফেলেছিল। ওই মোমেন্টটা খুবই ভালো লেগেছে। আমি ওই মোমেন্টের সময় আপনার যে ক্যামেরায় যখন অন্যদের শটগুলো ধরা হচ্ছিল তখন সবার মধ্যে আমি একটা হাসি দেখতে পাচ্ছিলাম, একটা তৃপ্তি দেখতে পাচ্ছিলাম। যে জিনিসটাকে ধরেন আপনি মেলাতে পারবেন, এই যে আন্দোলন হলো, বা আন্দোলন ওইভাবে বলাটাও ঠিক না, যে মানুষজনের এক্সপেকটেশনের যে একটা চাওয়া ছিল 2002 সালে রোমারিওকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হবে কিনা ব্রাজিলের, তখন এরকম হচ্ছে গিয়ে পুরো দেশের মধ্যে থেকে একটা রব উঠে গিয়েছিল। সেই জিনিসটা আরও প্রকটভাবে হয়েছে, শুধু ব্রাজিলে না, আমার মনে হয় বাংলাদেশেও যদি আপনি যে কোনো ব্রাজিলের ফ্যানকে জিজ্ঞেস করেন, সবাই নেইমারকে অন্তত ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তারা দেখতে চেয়েছে। বাকিটা তো কার্লো আনচেলত্তি তার টিমের জন্য কোনটা ভালো হয়, নেইমারকে কতক্ষণ তিনি খেলাবেন, নেইমার কতটুকু খেলার জন্য ফিট আছে, এগুলো তো আসলে টাইম টু টাইমই বোঝা যাবে। অনেকেই বলছিল আর কি যে আঞ্চলিক মানে সে আসলে চাচ্ছিল না নেইমারকে। এক ধরনের প্রায় তার দেশের যে মানুষজন আছেন তাদের একটা চাপ বা সোশ্যাল মিডিয়ার একটা চাপ, সব মিলিয়ে এটা। এরপরও যদি আসলে মাঠের ফুটবলে যদি পারফর্ম না করতে পারে বা মাঠের ফুটবলে যদি এসে আবার সে ইনজুরি, যেটা আসলে নেইমারের একদম সঙ্গী হয়ে আছে, সেটাও যদি হয়ে যায় তাহলে ব্রাজিলের জন্য একটা বড় ধাক্কা হবে কিনা আসলে? কার্লো আনচেলত্তি যখন মার্চ মাসে নেইমারকে দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য রাখে নাই, তখনই কিন্তু এই কোশ্চেনটা তাকে ফেস করতে হয়েছে। তখনই তিনি বলেছেন আমি আমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে এমন কাউকে রাখবো না, বা বিভিন্ন সময় তিনি বলেছেন ফিটনেস লেভেল আসলে অন্যদের থেকে অনেক কম। এখন হয়তো বা নেইমারের ফিটনেস লেভেল যে পুরোপুরি 100% হয়ে গেছে সেটাও আমার মনে হচ্ছে না, বাট বেশ ভালো একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে তিনি আছেন, যেহেতু তিনি রেগুলার ম্যাচ খেলছেন, গোল পাচ্ছেন, অ্যাসিস্ট করছেন, সব কিছু মিলে ওই জিনিসটা আনচেলত্তিকে ওই সাহসটা ধরেন জুগিয়েছে যে না, ওয়ার্ল্ড কাপ আসতে তো এখনও সময় বাকি আছে, নেইমারের যেভাবে ইমপ্রুভমেন্টটা হচ্ছে সেটা হয়তো ওয়ার্ল্ড কাপের আগে আরও বেটার একটা জায়গায় চলে যাবে। এখন ধরেন 80 পেলেও তো A+ হয়, 99 পেলেও তো A+ হয়। সো ওই A+-এর ক্যাটাগরিতে এসেছে, এখন ওই 99 বা 100 পর্যন্ত নিয়ে যাওয়ার এক্সপেকটেশনটাই পুরো ব্রাজিল দলের থাকবে। এবং আরও একটা জিনিস যদি আপনি খেয়াল করেন যে নেইমার কিভাবে নিজেকে মানে একটা টার্গেট সেট করেছে, আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং দিন শেষে সেই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যা যা করতে হয় তিনি কিন্তু তার পুরোটাই করেছেন। সুতরাং যখন একটা কথা হচ্ছে না যে আপনি যদি কোনো পরিশ্রম করেন সেটার ফল আপনি পাবেন, আমি বলছি না নেইমার এখনই ফল পেয়ে গেছে, ডিসিপ্লিনটা ছিল, ডিসিপ্লিনটা তার ছিল, তার মধ্যে ডেডিকেশনটা ছিল। নেইমারের স্কিল নিয়ে কিন্তু কখনোই কেউ কোনো কিছু বলতে পারবে না, মানুষের যতই নেইমার হেটার হোক, সে কখনো ওই কোশ্চেনটা করতে পারবে না নেইমারের স্কিল নাই।
স্কিল নেইমার বা ফিট নেইমার কি করেন সেটার অসংখ্য অজস্র এক্সাম্পল আসলে পুরো ওয়ার্ল্ডেই রয়েছে, ক্লাব ফুটবলে রয়েছে, ব্রাজিল টিমের হয়ে রয়েছে। ওই জায়গাটাতে এইটা কার্লো আনচেলত্তির জন্য একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা যে নেইমারকে রাখবেন কি রাখবেন না। হ্যাঁ, এইটা অন্তত আপনাকে বলতে পারি কালকে রাতে যদি কার্লো আনচেলত্তি নেইমারকে না রাখতেন, বিশ্বকাপের আগে মোটামুটি তিনি একটা মানে নেগেটিভ সাইডে থেকে বিশ্বকাপটা তাকে শুরু করতে হতো, বা চাপের দিক থেকে চাপে থেকেই তিনি ওয়ার্ল্ড কাপটা স্টার্ট করতেন। হ্যাঁ, এখন যখন একটা দেশের সংসদ সদস্যরা কথা বলবেন, একটা দেশের মন্ত্রীরা যখন কথা বলবেন, একটা দেশের সব মানুষজন যখন এইটাকে একটা ইস্যু ক্রিয়েট করবেন, তখন ব্যাক অফ দ্য মাইন্ডে একটা চাপ থাকে। কিন্তু আমার মনে হয় কার্লো আনচেলত্তি যদি চাপে পড়েও সেটা নিয়ে থাকেন, সেই চাপটাকে জাস্টিফাই করার জন্য তার কাছে 100টা এক্সাম্পল হচ্ছে নেইমারের রিসেন্ট টাইমসে রেখে দিয়েছেন। যে তার ফিজিক্যাল কন্ডিশন, তার ওই ইমপ্রুভমেন্টের অবস্থা, সো চাপে পড়ে হলেও কার্লো আনচেলত্তি নিয়েছেন। এবং আমার মনে হয় নেইমার আলটিমেটলি কার্লো আনচেলত্তিকে মানে ভুল প্রমাণ করবেন না। রাইট। ভাই একটা কথা, যে এই যে মেসি, নেইমার বা রোনালদো, মানে বলা যায় যে হয়তো লাস্ট একটা তাদের একটা একসাথে হয়ে খেলা, কারণ নেইমার, মেসি এবং কি রোনালদো মানে এরপর আর দেখা যাবে না, এটা প্রায় নিশ্চিত যদি বলে। এই যে আর্জেন্টিনার ব্রাজিল, মানে আর্জেন্টিনা বা ব্রাজিলের যত দর্শক, বিপরীত দর্শকরা আছেন, সবাই কিন্তু নেইমারকে আসলে মাঠেই চেয়েছেন বা বিশ্বকাপে চেয়েছেন। আপনি সেই বিশ্বকাপ কাভার করতে দেওয়ার একটা মানে আপনি যাবেন বা শোনা যাচ্ছে ইনশাল্লাহ। এই যে এটা দেখবেন, এটা আসলে কেমন লাগবে আসলে? ওই যে শেষবারের মতো হয়তোবা দেখবো বিশ্বকাপের মতো আসলে তাদেরকে, এইটা একটা বাড়তি অনুভূতি কাজ করে। ইনফ্যাক্ট এটা আমার মনে হচ্ছে যখন আপনার গেলবার ওয়েলসের নকআউট স্টেজের ম্যাচ ছিল, ওয়েলস এটাতে জিততে না পারলে ওয়েলস বাদ হয়ে যেত, তখনই আমি ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় ওই মাইন্ডসেট নিয়ে ওই ম্যাচটা দেখতে গিয়েছিলাম যে এটা হয়তো গ্যারেথ বেলের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। আলটিমেটলি সেটাই হয়েছে, গ্যারেথ বেল ওয়েলসের সাথে ওইটাই তার ওয়ার্ল্ড কাপের মতো আসলে শেষ ম্যাচ ছিল। এবং এই জিনিসটা না, এখন ধরেন নকআউট স্টেজে যখন ওয়ার্ল্ড কাপটা যাবে, তখন প্রত্যেক ম্যাচে, এটা শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের তখন মনের মধ্যে না একটা ভয় কাজ করবে। ওই যে এটা কি তাহলে হচ্ছে আমার লাস্ট ম্যাচ দেখা, এইটাই কি মেসিকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা, রোনালদোকে পর্তুগালের জার্সিতে দেখা, নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখা। আবার যখন দেখবেন একটা ম্যাচ পার হয়ে যাবে, তখন মনে হবে যে না, আরও 90 মিনিটস আমি কে দেখতে পারবো। কারণ আমাদের জেনারেশন আসলেই আমরা খুব লাকি, বা আমাদের জেনারেশন এখন যারা ফুটবল খেলা দেখছেন তারা খুবই লাকি যে অ্যাট এ টাইম আপনি মেসি, এতগুলো গ্রেট একসাথে আসলে, নেইমারকে আমি গ্রেটের পর্যায়ে আসলে রাখছি, কোনো কম্প্যারিজনে আমি যাচ্ছি না। তাদের খেলা আপনি দেখতে পেরেছেন একটা স্প্যানের মধ্যে। যখন পেলে খেলেছেন তখন কিন্তু মারাডোনা খেলেন নাই, পেলের খেলা শেষ হওয়ার পর মারাডোনা শুরু হয়েছে। সুতরাং আমরা অ্যাট এ টাইম রোনালদো যুগ, মেসি যুগ, নেইমার যুগ, তিনটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং এই তিনটা যুগের একটা আলটিমেটলি পরিসমাপ্তি এবারে বিশ্বকাপটা হতে যাচ্ছে। সুতরাং এ কারণে আমার মনে হয় বিশ্বকাপটা একটা আলাদা মর্যাদা আসলে থাকবে। দেখবেন প্রত্যেক ম্যাচের আগে ওয়ান লাস্ট ডান্স, সেই লাইনটা বলতে হবে এই তিনজনের ম্যাচ যখন থাকবে। কি মনে হয় এবার ব্রাজিল আসলে সেমি বা ফাইনালে যেতে পারবে? ভালো সম্ভাবনা আছে ব্রাজিলের। দিন শেষে যদিও জাও পেড্রোকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে না রাখাটা আনচেলত্তির জন্য একটু রিস্কি হয়ে গেল, কারণ জাও পেড্রো যে রানটা তিনি এই থ্রু আউট দ্য সিজন মেনটেন করেছেন, লাস্টের দিকে চেলসির হয়ে তিনি তার ফর্ম খারাপ করার কারণে কার্লো আনচেলত্তিকে সেই ডিসিশনটা নিতে হয়েছে। এবং অ্যাটাকিং থার্ডে আপনি দেখবেন হচ্ছে একটা বেশ কম্পিটিশন কিন্তু রয়েছে, তবে এর মধ্যে জাও পেড্রো থাকলে ভালো হতো। তারপরে আবার আপনার মনে হয় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে খুব একটা প্রবলেম হবে না। সেমিফাইনালে যে আলটিমেটলি ব্রাজিল কি করে আর নেইমারকে কতটুকু পাওয়া যায়, আমরা বা ব্রাজিলের ফ্যানরা এতটুকু এক্সপেক্ট করতে পারে, পুরো আর্জেন্টিনার টিম তো হচ্ছে মেসির জন্য 2022 বিশ্বকাপ খেলেছিল, ব্রাজিল কেন নয় নেইমারের জন্য তারা 2026 বিশ্বকাপ খেলবে। নেইমারের সাথে সেই টিউনিংটা কেমন হয় সেইটাই আলটিমেট। মানে এরকম যে আসলে ব্যাপারটা যে মানে মেসির জন্য যেভাবে আসলে পুরো টিম খেলেছে, আসলে নেইমারের জন্য এটা লাস্ট টাইম যদি সবাই ভাবে খেলে আসলে তাহলে একটা কিছু। এবং মানে আপনি চিন্তা করেন ওয়ার্ল্ড কাপে, ধরেন আমরা যতই বলি যে ব্রাজিল সাম্প্রতিক সময় কিছু জিততে পারে না, ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি টাইটেল তাদের কাছে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বাট ব্রাজিলের না ওই সময়টা এখন আসলে একটা ওয়েক আপ কল ব্রাজিলকে দিতে হবে। এই ধরনের বড় মঞ্চে কোপা আমেরিকা আপনি লাস্টবার জিততে পারেন নাই, লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স ধারণা, কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বারবার বাদ পড়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ব্রাজিলের মানে আলটিমেট জেনারেশনের জন্যই এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট পারফরমেন্স দেওয়ার মঞ্চ। সেইটা ডন কার্লো যখন দায়িত্ব নিয়েছেন মনে হয়েছে ব্রাজিল সেই স্টেটমেন্ট পারফরমেন্সটা আসলে করতে পারবে। যদিও রড্রিগো যদি থাকতো এই টিমটার মধ্যে, এইডার মিলিটাও যদি থাকতো, এই দুইজনের মিসিংটা একটা বড় মিসিং হয়ে থাকবে দিন শেষে। তারপরও ব্রাজিলের সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত আমি ব্রাজিলকে সেমিফাইনালিস্ট হিসেবে দেখি দিন শেষে।
থ্যাংক ইউ ভাই।